মর্নিং। আজকে আমি শুরু করতে যাচ্ছি তোমাদের যে লম্ববৃত্তাকার চোঙ এর অঙ্কগুলো চলছিল, মানে কোষে দেখি 8 এর তোমরা 10 পর্যন্ত পড়ে নিয়েছো। আজকে 11 থেকে 15 অঙ্কগুলো আমরা কিভাবে করতে হবে সেটা একবার দেখে নেব। আর দেখার সঙ্গে সঙ্গে বুঝে নিয়ে অঙ্কগুলো করতে হবে, এটা তোমরা জানো। শুধু যদি ছবি দেখে মানে ভিডিও স্ক্রিন থেকে অঙ্কটা টুকে নাও তাহলে কিন্তু কোনো অঙ্ক কোনোদিনই বুঝতে পারবে না। সব অঙ্ক তোমাকে চিরদিন দেখে দেখেই লিখতে হবে। সেজন্য আমি বারবার যেটা বলি, আমি কি বলছি, কি করছি, কেন করছি যে বলে দিই, সেটা শোনার পর অঙ্কগুলো করো। দেখো ঠিক তুমি অঙ্কটা বুঝতে পারবে আমি এটা কেন করছি, আর তারপর তুমি অঙ্কটা নিজেই করতে পারবে। ঠিক আছে, তাহলে এখন শুরু করছি। দেখো অঙ্ক প্রথমে ভালো করে পড়তে হবে। 11 অঙ্কটা একবার পড়ে নাও। 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্ক জলপূর্ণ আছে। 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটা পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়। তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। তো ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছি। দেখ, একটা ট্যাঙ্ক আছে, সেখান থেকে একটা পাইপ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। পাইপটার জল বের হওয়ার গতিবেগ বলে দিয়েছে 225 মিটার, আর পাইপের ব্যাস দেওয়া আছে। তো সেখান থেকে 36 মিনিটে সমস্ত জল বেরিয়ে যাচ্ছে। তার মানে এইটা বুঝতে হবে যে 36 মিনিটে পাইপ দিয়ে যতটা জল বের হয় সেটাই হবে ট্যাঙ্কটির আয়তন। তো এইটা যদি আমার মাথায় চলে আসে তাহলেই আমি অঙ্কটা করতে পারবো। তো তাহলে আমি প্রথমে কি করব, প্রথমে 36 মিনিটে পাইপ দিয়ে কতটা জল বেরোচ্ছে সেইটা বের করব, সেটাই হবে ট্যাঙ্কের আয়তন। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ট্যাঙ্কের আয়তনটাই জেনে নেব, মানে পাইপ দিয়ে কতটা জল বেরোচ্ছে। তাহলে পাইপের ব্যাস এখানে বলে দিয়েছে, দেখো 6 সেন্টিমিটার। নিশ্চয়ই আগের অঙ্কগুলো যখন করেছো তখন এটা বুঝতে পারছো যে ব্যাস দেওয়া থাকলে সঙ্গে সঙ্গে আমরা এই জায়গাটাতে ব্যাসার্ধ করে নেব, কারণ ফর্মুলাগুলো সব আমার ব্যাসার্ধ দিয়ে লেখা, আর ব্যাসের অর্ধেকটাই হচ্ছে ব্যাসার্ধ। কথাটাও দেখো, ব্যাসার্ধ কথাটার মানেই হচ্ছে ব্যাসের অর্ধ, ব্যাসার্ধ। তো ব্যাসের অর্ধেক করে নিলাম, তাহলে ব্যাসার্ধ হয়ে গেল। আর মিনিটে 225 মিটার বেগে জল বের হয়, তাহলে জলের বেগ মিনিটে 25 মিটার। তো এই বেগটাকে আমরা এখানে উচ্চতা, সবসময় যেখানে পাইপ দিয়ে জল বের হচ্ছে, তাহলে এই কথাটা তোমাকে মনে রাখতে হবে যে পাইপ দিয়ে যেখানে জল বের হচ্ছে তখন পাইপের জলের বেগটাকে উচ্চতা হিসেবে আমাদের ধরতে হবে। আর মনে রাখতে হবে সেটা মিনিটে বলে দিয়েছে, তার মানে 1 মিনিটে কতটা জল বের হচ্ছে সেই জলটার আয়তন বের হবে। তাহলে এইটা যেহেতু সেন্টিমিটার আছে তাহলে এটাকেও আমরা সেন্টিমিটারে করে নিচ্ছি। তাহলে 25 মিটার মানে হচ্ছে মিটারের পর দেখো মিটার, ডেসি, সেন্টিমিটার, দুটো ঘর আছে, তার মানে দুটো শূন্য বাড়বে, তাহলে 2500 সেন্টিমিটার হলো। তাহলে এইটাকে আমরা উচ্চতা হিসেবে ধরবো বলেছি। অতএব 1 মিনিটে জলের আয়তন, মানে 1 মিনিটে যে জলটা বের হবে তার আয়তন। এখানে এই কথাটা পাইপের আয়তন কথাটা না লিখে এইটা পাল্টাতে হয়, কারণ এটা আমরা গতিবেগটাকে উচ্চতা হিসেবে ধরছি। সেই জন্য শুধু পাইপের আয়তন এই কথাটা না লিখে এইটা লিখলে খুব ভালো হয় যে 1 মিনিটে যে জলটা বের হয় তার আয়তন, বা সংক্ষেপে 1 মিনিটে জলের আয়তনটা হবে। যেহেতু পাইপটা তো লম্ববৃত্তাকার পাইপ, তাহলে লম্ববৃত্তাকার চোঙ, পাইপ একটা লম্ববৃত্তাকার চোঙ, তাহলে আয়তনটা হবে পাই আর স্কয়ার এইচ। তার মানে হচ্ছে 22/7 ইন্টু আর, মানে ব্যাসার্ধ 3 দুবার লিখবো বলেছিলাম, আর এইচ হচ্ছে 2500। ঠিক আছে, কোনোটাই কাটছে না, তাহলে টোটালি এত ঘন সেমি। এটা 1 মিনিটে এই জলটা বের হচ্ছে, আর 36 মিনিটে সমস্ত জলটা বের হয়, তাহলে 36 মিনিটে জলের আয়তন হবে 36 মিনিটে জলের আয়তন হবে এটা গণিত 36। তাহলে একটু আমরা এইভাবে লিখতে পারি, এই দুটোকে একসঙ্গে গুণ করে নিতে পারি,
টোটাল গুণ আমরা করব না, পরে শেষে যদি প্রয়োজন হয় তখন গুণটা করব। ঘন সেমি। তাহলে এটা হলো 36 মিনিটে যে জলটা বের হচ্ছে তার আয়তন। তো 36 মিনিটে কোথা থেকে জল বের হচ্ছে? ট্যাঙ্ক থেকে। কতটা জল বের হচ্ছে? সমস্ত জলটা। তাহলে ট্যাঙ্কটার আয়তনটাই হবে এটা, তাহলে এটাই হবে ট্যাঙ্কের আয়তন। আর দেওয়া আছে দেখো ট্যাঙ্ক, ট্যাঙ্কের ব্যাসটাও দেওয়া আছে, না ব্যাসটা বের করতে বলেছে, আরেকবার পড়ে নাও। ট্যাঙ্কের উচ্চতাটা দেওয়া আছে, ট্যাঙ্কের উচ্চতা দেওয়া আছে, কত দেওয়া আছে দেখো 9 মিটার। তো আগের অঙ্কগুলোকে যেহেতু আমি সেন্টিমিটার করেছি, তাহলে এটাকেও আমি সেন্টিমিটার করে নিলাম। আর ট্যাঙ্কের ব্যাস না, ব্যাসার্ধ ধরতে হয়, যদিও ব্যাস বের করতে বলেছে, কিন্তু আমরা ধরে নেব ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে ট্যাঙ্কটাও তো লম্ববৃত্তাকার চোঙ, তাহলে ট্যাঙ্কের আয়তন আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে ট্যাঙ্কের আয়তনটা হবে ট্যাঙ্কের আয়তন হবে কত হবে? ওই একই সূত্র, এটাও লম্ববৃত্তাকার চোঙ, পাই আর স্কয়ার এইচ 22/7। আর মানে এখানে বের করতে হবে, আর স্কয়ারে লিখে দাও, এইচটা হচ্ছে 900 ঘন সেমি। তো এটা কার সঙ্গে সমান হবে? এতে যে জলটা বেরিয়ে গেল সেই জলটার সঙ্গে। তাহলে এটার সঙ্গে কি সমান হবে? এইটা। এই যে আমি কথাগুলো বলছি এগুলো যদি তুমি শুনে নাও তাহলে পরের অঙ্ক ক্ষেত্রে এগুলোকে কাজে লাগাতে পারবে। তাহলে এটাকে বলা হয় শর্ত। তাহলে শর্ত কি হবে না 22/7 ইন্টু আর স্কয়ার ইন্টু 900। এটা ট্যাঙ্কের আয়তন। এটা কার সঙ্গে সমান হবে? যে জলটা বেরিয়েছিল সেই জলের আয়তন। তাহলে এটা সমান আয়তন এটা। তাহলে এটা হচ্ছে 22 গণিত 9 গণিত 25। একবার দেখে নাও, সরি এখানে 225 হবে। হ্যাঁ, তো ঠিক করে নেবে, এর আগেরগুলো আমি মুছে দিয়েছি, এর আগে এটা 25-এর জায়গাতে 225 করে নেবে। ওটা আমি দেখতে ভুল করেছিলাম, তো ওটা সবাই যেন করে নাও 225। তাহলে 225 0 0, মানে আরেকটা 2 ওখানে সামনে লাগিয়ে নাও, এই দুইটা সবাই লিখে নেবে 22/7। তো এখানে 7 এর সঙ্গে 7 কাটছে, 22 22 কেটে যাচ্ছে, তাহলে আর স্কয়ার সমান আমরা পাচ্ছি, আগে এই দিকটা লিখবে 9 গণিত 2 2 5 0 0 গণিত 36 বাই আর এর সঙ্গে গুণ আছে 900, তাহলে এখানে 900টা লিখে দেবে। ঠিক আছে, এদিকে গুণ থাকলে আমরা জানি বাঁ দিক থেকে ডান দিকে গেলে গুণ থাকলে ভাগ হয়, মানে যা থাকে তার উল্টোটা হয়, একদম উল্টো। যোগ থাকলে বিয়োগ হয়, ভাগ থাকলে গুণ হয়। তারপরে কাটাকাটি দেখো, দুটো শূন্য পরপর কেটে যাচ্ছে, 9টাও কেটে গেল। এবার আমরা পাবো আর। তাহলে আর সমান হবে √225 গণিত 36। তো এটা আমরা আর গুণ করতে যাব না, আমরা এটা ভেঙে নেব। আর এখানে যদি পূর্ণবর্গ সংখ্যা পেয়েই যাই তাহলে আর ভাঙতেও হবে না, কারণ 225 পূর্ণবর্গ সংখ্যা। 225 হচ্ছে 15 এর বর্গ, আর 36 হচ্ছে 6 এর বর্গ। তার মানে 6 15 90। তাহলে আর এর মান আমরা পেলাম 90। আর মানে কি? ব্যাসার্ধ। আমাদের বের করতে হবে কি? ব্যাস। অতএব ট্যাঙ্কের ব্যাস, তাহলে ট্যাঙ্কের ব্যাস কি করতে হয়? 90 গণিত 2 সেন্টিমিটার, তার মানে 180 সেন্টিমিটার হলো। তাহলে এটাই উত্তর হবে। ঠিক আছে, তারপরে দেখো 12টা, প্রথমে অঙ্কটা পড়ে নাও। সমান ঘনত্বের একটি লম্ব বৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমিল। 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 1.5 কিগ্রা। গুঁড়িটির ওজন 9.24 কুইন্টাল। গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য উচ্চতা নির্ণয় করো। আমি এখানে অঙ্কটা পড়ে বলছি যেটা, এই অঙ্কটা 10-এর সঙ্গে মিল আছে। তো 10-এর অঙ্কটা যেভাবে করেছি এই অঙ্কটা সেইভাবেই হবে, কিন্তু এই অঙ্কটা 10-এর থেকে একটা স্টেপকে পিছিয়ে দিয়েছি। তোমাকে সেই স্টেপে এলে পরে ঠিক 10-এর মতো হয়ে যাবে। তো কোথায় পিছিয়ে দিয়েছে? তো 10-এর অঙ্কটাতে দেখো বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, এটাতেও বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে। 10-এর অঙ্কটাতে আয়তন দেওয়া আছে,
এইটাতে কিন্তু আয়তনটাকে তোমাকে সরাসরি দেয়নি, একটু ঘুরিয়ে বা একটু প্যাঁচ দিয়ে হলেও আয়তনটা কিন্তু বলেছি, কিন্তু একটু ঘুরিয়ে বলে দিয়েছি। তাহলে প্রথমে ওই ঘোরানো জায়গা থেকে আমরা সহজ করে আয়তনটাকে বের করে নেব, তারপর ঠিক একেবারে 10-এর মতো করে করব। তাহলে দেখো প্রথমে আমরা আয়তনটাকে বের করব। তো কি বলেছে এখানে, এক, আবার অঙ্কটা করো, বই কিন্তু সঙ্গে সঙ্গে আমার কাছে তোমার কাছে বইটা রাখবে, আমার পড়ার সঙ্গে সঙ্গে তুমিও কিন্তু বইটার দিকে তাকাবি, তাহলে আরো ভালো বুঝতে পারবে। দেখো এখানে কি লেখা রয়েছে, 1 ঘনডেসিমিটার কাঠের ওজন 1.5 কিগ্রা। 1 ঘনডেসিমিটার কাঠের ওজন, তো ওইখান থেকে আমরা আয়তনটা পেয়ে যাবো, কারণ ঘনডেসিমিটার তো আয়তনের একক, তাই না? তাহলে আমরা এইটা পাবো 1.5 কিগ্রা ওজন 1 ঘনডেসিমিটারের, 1 ঘনডেসিমিটারের। তাহলে 1 ঘনডেসিমিটারের ওজন হচ্ছে 1.5 কিগ্রা, আর মোট ওজনটা বলেছে 9.24 কুইন্টাল। 9.24 কুইন্টাল মানে হচ্ছে 924 কিগ্রা। তো এইগুলো আমাদের মনে রাখতে হবে, 100 কিগ্রাতে 1 কুইন্টাল হয়, তাহলে 100 কিগ্রাতে যদি 1 কুইন্টাল হয়, তাহলে কুইন্টালটাকে কিগ্রা করলে 100 দিয়ে গুণ করতে হবে, আর গুণ মানে হচ্ছে দশমিকটাকে ডান দিকে একের পর দুটো শূন্য দিয়ে গুণ, মানে দশমিকটাকে 2 ঘর সরিয়ে দিলেই গুণ হয়ে গেল। তাহলে দুটো শূন্য আছে মানে দশমিকটা 2 ঘর পরে বসলো, মানে শেষে বসলো, তো এই শেষে তো আর দশমিক দিতে হয় না, তাহলে এটা হয়ে গেল 924। তাহলে 924 কিগ্রার ওজন হবে, কত হবে, 1.5 কিগ্রার ওজন যদি 1 হয়, তাহলে আমরা ঐকিক নিয়মে যদি করি তাহলে মাঝখানে আমাদের একটা 1 আনতে হয়, তাহলে 1 কিগ্রার ওজন হবে 1/1.5 ঘনডেসিমিটার, আর 9.24 কুইন্টাল মানে হচ্ছে 924 কিগ্রা, ওজন হবে 924/1.5। আবার দেখো এখানে একটা দশমিক, তো একটার পর দশমিক, সবসময় দশমিক গুনতে হয় ডান দিক থেকে, একটার পর দশমিক, এটা যদি তুলে দিই তাহলে এখানে একের পর একটা শূন্য হলো। এটা যদি কেটে নিই 5 দিয়ে, 5 3 15, 5 2 10, এটাও 3 দিয়ে কাটছে, 3 3 9, 2 হচ্ছে, তাহলে যাবে না, শূন্য দিতে হয়, দরকার হলে ভাগ করে নেবে, 924কে 3 দিয়ে ভাগ করে নেবে, তো ভাগ তো জানো নিশ্চয়ই, তাহলে ভাগ করে নেবে, তাহলেই কিন্তু ঠিক হয়ে যাবে। তাহলে 308 আর 2 গুণ করলে হবে 616 ঘন ডেসি। তো এটা কি হলো, এইটাই হলো আমাদের লম্ববৃত্তাকার কাঠের যে গুলিটা আছে তার আয়তন। তাহলে ঠিক এরপর দেখো একদম 10-এর অঙ্কটা যেভাবে করেছি সেইভাবেই আমরা করতে পারবো। তো এরপর আমাদের লম্ববৃত্তাকার চোঙের কাঠের গুড়ির বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে। কাঠের গুড়ির বক্রতলের ক্ষেত্রফল, কত বলে দিয়েছে, 440 বর্গ ডেসি, 440। তাহলে কি শর্ত হবে, একদম 10-এর মতো শর্ত হবে বক্রতলের ক্ষেত্রফলে। তাহলে শর্ত, বক্রতলের ক্ষেত্রফলের হচ্ছে 2 পাই আর এইচ সমান হচ্ছে 440, এটা একটা সমীকরণ। আর দ্বিতীয় শর্ত কি, দ্বিতীয় শর্ত হচ্ছে আয়তন 616, আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ সমান হচ্ছে 616, এটা 2 নম্বর সমীকরণ। এরপরে আমি আর করে দিচ্ছি না, ঠিক 10-এর মতো করে সমাধানটা করতে হবে, 10-এর মতো করে সমাধানটা করতে হবে। একদম 10-এরটা দেখলেই, প্রয়োজন হলে আরেকবার ঘুরে যাও 10-এ, 10-এরটা এরপর দেখো কিভাবে করা হয়েছে সমাধানটা। 1 নম্বর 2 নম্বরকে ভাগ করা হয়েছে, ভাগ করে দিয়ে ভাগ করে দিয়ে এইচটা কেটে যাবে, আর এর মান বেরিয়ে যাবে, তারপর আর এর মানটা বসিয়ে এইচ এর মান, ঠিক যেভাবে 10-এরটা করা আছে একবার দেখলেই পেরে যাবে। তারপরে দেখো 13-র অঙ্কটা কিভাবে করতে হবে। দেখো পড়ো অঙ্কটা, তোমার বইটা তুমি নাও, তুমি নিজে আমার সঙ্গে সঙ্গে পড়ো। 2 মুখ খোলা একটি লম্ববৃত্তাকার কাঠের পাইপে
মুখের বহিঃব্যাসের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, অন্তঃব্যাসের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার এবং পাইপটির দৈর্ঘ্য 14.7 মিটার। প্রতি বর্গ ডেসিমিটার 2.25 টাকা হিসেবে ওই পাইপটির সমগ্র তলের আলকাতরা পরিধিতে কত খরচ হবে? দেখো, খরচটা দেওয়া আছে বর্গ ডেসিমিটারে, দৈর্ঘ্যটা দেওয়া আছে মিটারে, আবার ব্যাস দেওয়া আছে সেন্টিমিটারে। তো এইগুলো কিন্তু আমাদের ঠিক রাখতে হবে, এককগুলো যেন সব এক জায়গাতে যায়, মানে একটা মিটার, একটা ডেসিমিটার, একটা সেন্টিমিটার থাকলে কিন্তু হবে না। তো এইরকম জায়গাতে আমরা কি করব, দেখো মিটার আর সেন্টিমিটারের মাঝখানে ডেসিমিটার রয়েছে, তাহলে সেন্টিমিটারটাকে এক ঘর উপরে তুলি, মিটারটাকে এক ঘর নিচে নামাই, দিয়ে ডেসিমিটারে নিয়ে যাই সবকটাকে। ঠিক আছে, তাহলে এগুলোকে আমরা সব ডেসিমিটার করে নেব। তাহলে দেখো, পাইপের বহিঃব্যাস মানে বাইরের দিকের ব্যাস দেওয়া আছে, কত দেওয়া আছে দেখো, 30 সেন্টিমিটার। তার মানে হচ্ছে 3 ডেসিমিটার। 10 দিয়ে ভাগ করলাম কারণ ডেসিমিটার করলাম। তাহলে ব্যাসার্ধ হবে, তাহলে বহিঃব্যাসার্ধ হবে, সবসময় বলেছি ব্যাস দেওয়া থাকলেই ব্যাসার্ধ করতে হবে। তাহলে ব্যাসার্ধ হবে 3/2 ডেসিমিটার, 2 দিয়ে ভাগ। ঠিক আছে, দশমিক করবে না, 3/2টাই লিখে দেবে। আর পাইপের অন্তঃব্যাস, আচ্ছা বহিঃব্যাসটাকে আমরা আর মনে করছি, ক্যাপিটাল আর। আর অন্তঃব্যাসকে আমরা, আচ্ছা অন্তঃব্যাস বলে দিয়েছে 26 সেন্টিমিটার। তার মানে হবে 2.6 ডেসিমিটার। 10 দিয়ে ভাগ করলে দশমিকটা শেষে আছে, সবসময় কোনো দশমিক নেই মানে শেষে আছে, সেখান থেকে এক ঘর সরে এসে বসালেই 10 দিয়ে ভাগ। তাহলে অন্তঃব্যাসার্ধ হবে 2.6/2, মানে আচ্ছা দশমিকটা যদি তুলে দিই তাহলে এটা হচ্ছে, তার মানে 2 দিয়ে কেটে নিলে 13/10 ডেসিমি হলো। এইটাকে আমরা ছোট আর হিসেবে, স্মল আর হিসেবে ধরে নিচ্ছি। এবার দেওয়া আছে দেখো, পাইপটির দৈর্ঘ্য 14.7 মিটার। এটাকেও ডেসিমিটার করে নেব আমরা, মিটারের পরে ডেসিমিটার, তাহলে 10 দিয়ে গুণ, আর গুণের সময় বললাম দশমিকটা এক ঘর, 10 দিয়ে গুণ মানে 10-এর একটা শূন্য, তাহলে এক ঘর সরে যাচ্ছে, তাহলে হবে 147 ডেসিমিটার হলো। এবার দেখো কি করছে, পাইপের সমগ্র তল। তো যখন একটা পাইপের সমগ্র তল বললো তখন তোমাকে বুঝতে হবে এই যে একটা পাইপ, এর সমগ্র তল বলতে কিন্তু অনেকগুলো তল হয়ে গেল। এর বাইরে একটা মানে বক্রতল, একটা ভিতরের দিকটা একটা বক্রতল, তাহলে বাইরে একটা বক্রতল, ভিতরে একটা বক্রতল রং করতে হবে। আবার দেখো, পাইপটা যেহেতু একটু অন্তঃব্যাসার্ধ বহিঃব্যাসার্ধ দেওয়া রয়েছে, তাহলে এই যে জায়গাটা রয়েছে, এই মুখের এই জায়গাটাও রং করতে হবে। তাহলে এখানে আছে, এই নিচের দিকেও এই ঠিক এইরকমই আর একটা জায়গাও আছে, তাহলে এইগুলোকেও রং করতে হবে, তাই না? তো তাহলে পাইপের সমগ্র তলের ক্ষেত্রফল, পাইপ মানে একটা ফাঁপা চোঙ, তাহলে ফাঁপা চোঙ বা পাইপের সমগ্র তলের ক্ষেত্রফল, সূত্রটা একটু বড়, সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে, বক্রতলের ক্ষেত্রফল দুটো হচ্ছে পাই আর স্কয়ার প্লাস পাই আর স্কয়ার, হচ্ছে 2 পাই আর, 2 পাই আর ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ। তাহলে এখানে যেহেতু দুটো দিক আছে, তাহলে একটা দিক হচ্ছে 2 পাই আর এইচ, আর একটা দিক ভিতরের দিকটা হচ্ছে পাই আর এইচ, সেই জন্য 2 পাই আর এইচ প্লাস, আর এই যে মুখটা আছে, মুখটার ক্ষেত্রফল হচ্ছে 2 পাই ইন্টু আর স্কয়ার মাইনাস আর স্কয়ার, দুটো আছে সেজন্য 2 গুণ হলো। তারপরে দেখো 2 পাই আর প্লাস এইচ, আর প্লাস আর ইন্টু এইচ
প্লাস 2 পাই, এটাকে আমরা যদি ভেঙে নিই তাহলে আর প্লাস এইচ ইন্টু আর মাইনাস এইচ হচ্ছে। তাহলে এটা কমন নিতে পারছি আমরা 2 পাই আর প্লাস এইচ, আর প্লাস আরটা যদি কমন নিই তাহলে পড়ে থাকছে এখানে একটা এইচ আর এইখানে পড়ে থাকছে প্লাস আর মাইনাস আর। এখন আমরা এটাতে যদি মানগুলো বসিয়ে দিই তাহলে পাচ্ছি 2 ইন্টু 22/7 ইন্টু আর, ক্যাপিটাল আর, এটা হচ্ছে ক্যাপিটাল আর 3/2, এটা ক্যাপিটাল আর 3/2, এটা স্মল আর 13/10, তাহলে 3/2 প্লাস 13/10, আর এখানে হচ্ছে এইচ, এটা 147 প্লাস 3/2 মাইনাস 13/10। এইটাকে সরল করলে আমরা পেয়ে যাব পাইপের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে 2 গণিত 22/7 গণিত, এটা লসাগু হচ্ছে 10, তাহলে 5 দিয়ে 10, 15 প্লাস 13 ইন্টু এটারও লসাগু হচ্ছে 10, তাহলে 1470 প্লাস 5 3 15 মাইনাস 13, তার মানে 2 গণিত 22/7 গণিত 15 13 হচ্ছে 28/10 আর ইন্টু এটা 2 থাকছে, তাহলে 1472/10, এখানে কাটছে এটা। এবার তোমার কাজ হচ্ছে 4 2 8, এটা সবটা গুণ করে নিয়ে 10 10 100 দিয়ে ভাগ, তো করে নেবে গুণটা। গুণটা কিন্তু তুমি পাশে করবে, আমি এখানে লিখে দিচ্ছি গুণটা কত হবে। গুণটা হবে 25 90 72, 25 90 72/100, তার মানে হচ্ছে দেখো এখানে 100 দিয়ে ভাগ মানে আমরা জানি দুটোর পর দশমিক সরে আসবে, তাহলে এখানে একটা দশমিক বসবে, তাহলে 25 90.72 বর্গ ডেসিমিটার। এই গুণটা করে রাখবে কিন্তু পাশে, আমি আর গুণটা করলাম না। এবার আমাদের খরচ বার করতে হবে। 1 বর্গমিটারে খরচ দেওয়া আছে, অতএব মোট খরচ হবে, হ্যাঁ খরচটা সবসময় শেষে গুণ করে দিলেই হয়, তাহলে এখানে 2590.72 এর সঙ্গে গুণ করতে হবে 2.25 টাকা। তো আবার এই গুণটা পাশে করবে, গুণটা পাশে করে যেটা হবে সেটা এখানে লিখবে, সেটাই হবে উত্তর। নিশ্চয়ই গুণটা করে নিতে পারবে, ঠিক আছে। তারপরে দেখো 14 অঙ্কটা পড়ে নাও ভালো করে অঙ্কটা আগে। এখানে দেখো একটা ফাঁপা চোঙ আছে, ফাঁপা চোঙের অন্তঃব্যাসার্ধটা দেওয়া আছে আর অন্তঃব্যাস দেওয়া আছে, নিশ্চয়ই ব্যাসার্ধ করে নিতে হবে, উচ্চতা দেওয়া আছে আর চোঙটার আয়তন দেওয়া আছে, ফাঁপা চোঙের আয়তন। তো আমরা এখানে কি করব তাহলে, ফাঁপা চোঙের আয়তনের একটা সূত্র আছে, ফাঁপা চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার মাইনাস আর স্কয়ার, মানে দুটো আর হচ্ছে ইন্টু এইচ, এইটা হচ্ছে ফাঁপা চোঙের আয়তন। তাহলে ফাঁপা চোঙের আয়তনের আমরা সূত্র লিখব, এখানে ফাঁপা চোঙের আয়তনটা দেওয়া আছে, চোঙের আয়তনটা এখানে দেওয়া আছে, যেহেতু চোঙের আয়তনটা কত দেওয়া আছে 84.48, 84.48 ঘন ডেসি। তাহলে আমরা শর্ত লিখতে পারবো এরকম ভাবে, যেহেতু আয়তনটা দেওয়া আছে তাহলে আমরা শর্ত অনুসারে লিখতে পারবো পাই আর স্কয়ার মাইনাস আর স্কয়ার ইন্টু এইচ সমান হচ্ছে 84.48, এগুলো মান বসিয়ে দিচ্ছি। তাহলে 22/7 ইন্টু আর, ক্যাপিটাল আরটা দেওয়া নেই মাইনাস ছোট আরটা দেওয়া আছে 2.3 স্কয়ার ইন্টু এইচ দেওয়া আছে 28 সমান হচ্ছে 84.48, ঠিক আছে। তো এই সংখ্যাগুলোকে সব যদি আমরা ওদিকে পাঠিয়ে দিই তাহলে পাচ্ছি দেখো আর স্কয়ার মাইনাস 2.3 হোল স্কয়ার সমান হচ্ছে 8448। 7 দেখো এদিকে নিচে আছে, তো ভাগ আছে, নিচে আছে মানে ভাগ আছে, তাহলে এদিকে উপরে চলে গেল, আর এগুলো গুণ আছে 22, তাহলে এখানে 22 নিচে এলো আর 28টাও নিচে এলো,
আর দশমিকটাকেও আমরা তুলে দিতে পারি, দশমিকটা তুলে দুটোর পর দশমিক ছিল, তার মানে নিচে আরো একটা 100 এলো। হলো, এবার আমরা কাটাকাটি করতে পারবো। 7 4 28, 4 দিয়ে এটা কাটলে 4 2 1, 4 একে 4, 4 একে 4, 4 2, এটা 11 দিয়ে কাটছে, তাহলে 11 দিয়ে কাটলে আমরা পাচ্ছি 11 একে 11, 10 9 11 99, 2 2 দিয়ে কাটলে আমরা পাচ্ছি 9 2 18। কাটাকাটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এটা কিন্তু নিজেকেই শিখতে হবে। ছোট ছোট অঙ্ক কেটে কেটে ছোট ছোট অঙ্কতে কাটাকাটি করবে, তারপরে বড় অঙ্কতে হাত দেবে, দেখবে ঠিক কাটাকাটি করতে পারছো। ঠিক আছে, তাহলে এটা আমরা পেলাম। এখানে 100 আছে এখনো, তার মানে এটা 96, উপরে আর কিছু নেই, তাহলে আমরা এটা লিখতে পারবো 0.96। ঠিক আছে, আর এখানে আছে দেখো, তাহলে r স্কয়ার মাইনাস 23 কে 23 দিয়ে গুণ করে নেবে। 23 কে 23 দিয়ে গুণ করলে হয় 3 3 এ 9, 3 2 এ 6, 8 4, তাহলে 9 12 529, তাহলে দুটোর পর দশমিক হবে, তাহলে 5.29 সমান হচ্ছে 0.96। তাহলে r স্কয়ার সমান হবে, এটা ওদিকে যাচ্ছে, তাহলে 5.29 প্লাস 9 6 পয়েন্ট, তাহলে এটা যোগ হবে 5.29.96, তাহলে 9 10 11 12 2 5 আর 1 6, তাহলে 6.25। তাহলে আর এর মান আমরা সহজেই বার করতে পারছি, কারণ 6.25 এর স্কয়ার রুট হবে 2.5, বর্গমূল নিশ্চয়ই জানো, তাহলে এটার বর্গমূল হবে 2.5, তার মানে এটা আর এর মান। তো প্রশ্নটা আরেকবার পড়ে নেবে, কি বের করতে বলেছে দেখো, বহিঃব্যাস কত, তাহলে আর মানে ব্যাসার্ধ, তাহলে বহিঃব্যাসটা হবে, জানি আমরা 2 দিয়ে গুণ করতে হবে, গণিত 2, তাহলে 5.0, না লিখলেও চলে, ডেসিমিটার। বাস এটাই উত্তর। ঠিক আছে, তারপরে দেখো 15 ইম্পর্টেন্ট অঙ্ক, আজকের শেষ অঙ্ক। দেখো কিভাবে করতে হবে, আগে ভালো করে পড়ে নাও। তো এখানে একটা চোঙের উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে আমরা যদি ব্যাসার্ধটাকে আর এককটা একবার দেখে নেব, ডেসিমিটার আছে, তাহলে ব্যাসার্ধটাকে যদি আর ডেসিমিটার ধরি, তাহলে চোঙের উচ্চতাটা হবে কত হবে, 2r ডেসিমিটার, দ্বিগুণ বলেছে, তাহলে চোঙের আয়তনটা হবে, আয়তনের সূত্র পাই আর স্কয়ার এইচ, এইচ বলতে এখানে 2r, তাই না, তার মানে হচ্ছে পাই 2 পাই আর কিউব ঘন ডেসি। হলো, এখন উচ্চতা যদি 6 গুণ হতো, তবে উচ্চতা হবে 6r, অতএব তখন আয়তন হবে কত হবে, তখন আয়তনটা i r স্কয়ার h, h বলতে এখানে 6r, তার মানে হচ্ছে 6 পাই আর কিউব। তাহলে এবার শর্তটা কি হলো, এই আয়তনটা এই আয়তনের থেকে 539 বেশি বলেছে, তাহলে 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব সমান হচ্ছে 539। হলো, দেখে নেবে আরেকবার, 539, তার মানে হচ্ছে 4 পাই আর কিউব সমান হচ্ছে 539। হলো, এবার এখান থেকে সলভ করলেই আমরা আর কিউবের মানটা পেয়ে যাব, তাহলে 4 ইন্টু 22/7 আর কিউব সমান হচ্ছে 539, তাহলে আর কিউবের মান পাবো 539টা নামাবো, 7টা এদিকে নিচে আসি, উপরে গেল, আর এদিকে 4 ইন্টু 22, এটা কাটছে 2 11 দিয়ে, 4 11 44, 9 99, 9 11 99, তাহলে এখান থেকে আমরা আর এর মানটা পাবো, তাহলে আর কিউব সমান আমরা পেয়েছি, দেখো গুণ করবো না, 7 7 7, তিনটে 7, আর নিচে দেখো 2 2 2, তিনটে 2, মানে 7 এর কিউব বাই 2 এর কিউব, তার মানে আর কিউব সমান আমরা পাচ্ছি 7/2 এর হোল কিউব, অতএব আর সমান হচ্ছে 7/2।
প্রশ্নটা আরেকবার পড়ে নেবে, ব্যাস না ব্যাসার্ধ দেখে নেবে। চোঙ চোঙের উচ্চতা হিসেব করো। তাহলে আর এর মান আমরা পেলাম, উচ্চতা ছিল কত 2r, অতএব চোঙের উচ্চতা সমান হচ্ছে 2r, মানে হচ্ছে 2 গুণিত 7/2 মানে 7 ডেসিমিটার। হলো উত্তর। ঠিক আছে।